নমস্কার। সকল গল্পপ্রেমী ও সাহিত্যপ্রেমী শ্রোতা বন্ধুদের আমার অনেক স্বাগত। আমার আজকের নিবেদন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বউ চণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকো ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কাননগো হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাছি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে। নাটা কাঁটার ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগির খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকালটাতে আজ কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকো থেকে লোকজনেরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগির সদর থেকে আসবার কথা আছে। কাজে যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলের সেই দিকে ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শিখবার জন্যে এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন। বয়স বেশি না, ছোকরা, কিন্তু মাঝ নদীতে নৌকো দুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যেই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকো লাগাতে তিনি ছইয়ের ভেতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। নৃপেনবাবুকে বললুম, টিন্যান্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে তাঁবুর জায়গা ঠিক করা যাক। কাল সকালে যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়। গ্রাম্য নদীটির দু পার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাবড়ি বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বন ফুলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দু ধারে রোদ পোড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাংশালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাঁ পাড়ের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকারলতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলোর ঝাড়। তাদের কুঁচো কুঁচো হলুদ ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আরেকটু পড়লে আমরা সেই বাঁওড়ের ধারের মাঠে তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূর হলেও গ্রামের মেয়েরা নদীতেই জল নিতে আসে। আমাদের যেখানে নৌকোখানা বাঁধা হয়েছিল তার বাঁ ধারে খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনের বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাঁখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমোরে, পাশের ওটা আমডাঙা। রসুলপুর হলো এই গাঁগুলোর পেছনে, কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠটাতেই আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতেও তো 5-6 মাস। আমরা বললুম, তা তো হবেই, বরং তার বেশিও। বৃদ্ধ বললেন, এখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আরেকটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে
অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল। তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এই সব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরির কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকো ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাই সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞাসা করলুম, এটাকে বউচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বউচণ্ডী আবার কি কথা? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প। ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এই অঞ্চলের অনেক প্রাচীন লোকে এই গল্প জানে। সেকালে এই গ্রামে একঘর সম্পন্ন গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিতপবন চৌধুরী মহাশয়ের খুব নাম ডাকছিল। এই পতিতপবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষের বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স পার হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটি ডাগর মেয়ে দেখে বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর। মুখের ছাঁচ যেন হরতনের টেক্কাটের মতো। চোখ দুটি বেশ ডাগর। ভাষা ভাষা মুখে চোখে বাড়ি একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব দেখে পাড়ার লোকে বললে, এরকম বউ এ গাঁয়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সের খুড়শাশুড়ি দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে, যেমন লক্ষ্মীর মতো রূপ, তেমনই গুণ। মাস 2-3 পরে কিন্তু একটা বড় বিপদ ঘটল। সকলে দেখলে বউটির আর সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ। সে কিছুতেই স্বামীর ঘেঁস নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল, নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্যই এরকম করে। ক্রমে কিন্তু দেখা গেল, স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয় কাঁপে। বাড়িতে যেদিন যজ্ঞে কি কোনো বড় কাজকর্মে বাইরের লোকের ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না। স্বামীর ঘরে কিছুতেই তো যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে, এ ওর কাছে কাকুতি মিনতি করে, কিছুতেই বুঝ মানে না। পুরুষ মানুষের গলার স্বর শুনলেই কেবল যেন কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাতে ঘরে ঢুকে দেখেন, তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কিছুতেই
কোনো দিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়িসুদ্ধ লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বলে, আমার বড্ড ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কতক গেল। একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিলে। তারা ঠিক করলে এই রকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এর ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলে ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটে বাপের বাড়ি গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো হলো। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয় লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজে মিলল না, চৌধুরী মশাই মানসিক শোক নিবারণ করবার জন্যে চতুর্থ পক্ষে স্ত্রী ঘরে আনলেন। অজপাড়াঙা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নাড়াচাড়া চলল। তারপর ক্রমে সেটা কেটে গিয়ে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখান দিয়েই নদীর স্রোত বইত। মোজে বাউর হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলা তো ধান বোঝাই নৌকো চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এই সব মাঠে বড় অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যার সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে যেন একটা চাপা কান্নার রব উঠছে। সমুখ জ্যোৎস্না রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরবার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূর মাঠে সন্ধ্যার আবছায়া জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ের সাদা কাপড়ে জ্যোৎস্না পরে চিকচিক করতে থাকে। মাঠ যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গিয়েছে। তার ছোট ছোট পায়ের দাগ, ছোপ যেখানে বড় ঘন সেইখানেই চলে গিয়েছে। মাঠের ধারে ছাতিম গাছের তলায় উলোচণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রামবধূরা পিঠে, কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকবার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করবার পরই শিগগির সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনিই সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন।
চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আর সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে। সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজার খানিকটা ঘন জিউলি গাছের সারির মধ্য দিয়ে চোখে পড়ে। নৌকোর গলইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পলাতকা গ্রাম্য বধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিবির ওপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে। কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যে বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে যায়। পাশের ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধ্যা হয়ে গেল। বনের ওপর নবমের চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকো ছাড়া হলো। জলের ধারের আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যিই যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাতজাগা বনের পাখির কি কোনো পতঙ্গের ডাক। বাউড়ের মুখ পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্নার রাত্রি অল্প অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেককাল আগেকার সেই লজ্জাকণ্ঠিতা ভীরু পল্লীবধূটির মতো। আপনারা এতক্ষণ শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ গল্পটি এখানেই সমাপ্ত হলো। যদি শ্রোতাবন্ধুদের আমার গল্প পাঠ ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন এবং পাশের মানুষের সঙ্গে গল্পটি শেয়ার করবেন। আর যারা প্রথমবার আমার চ্যানেলে গল্পটি শুনছেন তারা কাইন্ডলি একটু সাবস্ক্রাইব করে দেবেন। আপনারা সকলে খুব ভালো থাকবেন। নমস্কার।